সাধারণত লটারিতে কোটি কোটি টাকা জিতলে মানুষ বিলাসবহুল বাড়ি গাড়ি কিনে লাইফ সেটেলের কথা ভাবে, কিন্তু আজ এই মুভিতে এমন এক পাগলের কথা বলবো যে লটারির পুরো টাকাটা দিয়ে আজ তো একটা প্রাইভেট আর্মি কিনে নেয়। ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এই লোকটা ঠিক এই কাজটাই করে বসে। কিন্তু কেন? কারণ তার চোখের সামনেই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা তার স্ত্রীকে নির্মমভাবে খুন করেছিল। মাফিয়ারা ভেবেছিল এক সাধারণ মানুষকে নিঃস্ব করে দিয়ে তারা খুব সহজে পার পেয়ে যাবে, কিন্তু প্রশ্ন হলো একা একজন মানুষ কিভাবে শুধু টাকার পাওয়ার আর নিজের ব্রেন খাটিয়ে পুরো একটা ড্রাগ কার্টেলকে ধ্বংস করে দিল। এইসব প্রশ্নের উত্তর দিতে আজ হাজির হলাম 2026 সালে রিলিজ হওয়া ব্রুটাল অ্যাকশন মুভি রিভেঞ্জের এক্সপ্লেনেশন নিয়ে, যেখানে লটারির টাকার প্রতিশোধের নেশায় এই খ্যাপাটের স্বামী আন্ডারওয়ার্ল্ডের বাঘা বাঘা মাফিয়াদের অবস্থা টাইট করে দেয়। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি স্পেশাল ফোর্সকে। তাদের মিশন অস্ত্র পাচারকারী মাফিয়া বস হেক্টর লুনাকে গ্রেফতার করা। আর এই হলো সে হেক্টর লুনা। ঠিক যখন সে একটি অবৈধ অস্ত্রের ডিল বা লেনদেন করছিল, চোখের পলকে স্পেশাল ফোর্স সেখানে হানা দেয়। মিশন 100% সফল। এই অসামান্য সাফল্যের জন্য মিলিটারির পক্ষ থেকে স্পেশাল ফোর্সকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বড় বড় কর্মকর্তা আর মিলিটারি লিডারদের সামনে বক্তব্য রাখার সুযোগ পায় স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন কার্লোস। বক্তব্যের মঞ্চে দাঁড়িয়ে কার্লোস কোনো রাগঠাগ না করে গর্জে ওঠে। সে নির্ভয়ে ফাঁস করে দেয় ওইসব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নাম, যারা ইউনিফর্মের আড়াল থেকে হেক্টর লুনাকে দিনের পর দিন নিরাপত্তা দিয়ে আসছিল। তার কণ্ঠে ছিল না বিন্দুমাত্র ভয়ের লেশ। অনুষ্ঠান শেষ, এক নারী কর্নেল কার্লোসের সাথে দেখা করতে আসেন। মিশন সফল করার জন্য তিনি কার্লোসকে অভিনন্দন জানান। ইউনিফর্ম পরা ওই দুর্নীতিগ্রস্ত অপরাধীদের বিরুদ্ধে কার্লোসের এই অসীম সাহসিকতা আর দৃঢ়তায় প্রশংসাও করেন তিনি। সাথে এও মনে করিয়ে দেয় যে কার্লোসের এই দুঃসাহসিকতা পদক্ষেপের কারণে তারা যে কোনো সময় চরম কোনো প্রতিশোধ নিতে পারে। যাই হোক, এই সফল মিশনের পুরস্কার হিসেবে কার্লোস এবং তার দলের সবাইকে ছুটি দেওয়া হয়, যাতে তারা নিজেদের মতো করে কিছুটা সময় কাটাতে পারে। কার্লোসের সবচেয়ে কাছের মানুষ ছিল তার অ্যাসিস্ট্যান্ট মিগুয়েল। ছুটির এই সময়টাতে তারা দুজনে তাদের স্ত্রীদের নিয়ে একটি বিলাসবহুল হোটেলে ছুটি কাটাচ্ছে। কার্লোস তার স্ত্রীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে সুইমিং পুলের দিকে যায়, কারণ মিগুয়েল সেখানে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তারা যখন সেখানে বসে এমজিবি প্রোগ্রামে বৈষম্য নিয়ে খোশগল্প করছিল, হঠাৎ করেই হোটেলের সব আলো নিভে যায়। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। মিগুয়েল তড়িঘড়ি করে তার স্ত্রীকে নিরাপদে রাখতে নিজের রুমের দিকে ছুটে যায়। কার্লোস দৌড়ে তার রুমে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখলো তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার প্রিয় স্ত্রী মেঝেতে পড়ে আছে আর তার শরীর রক্তে বেসে যাচ্ছে। ঠিক তখনই বিশাল দিয়ে এক লোক অন্ধকারের ভেতর থেকে হঠাৎ কার্লোসের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক ভয়ঙ্কর আর শ্বাসরুদ্ধকর লড়াই। মার খেতে খেতে কার্লোসের অবস্থা প্রায় আধমরা হয়ে গেলেও শেষমেশ নিজের শেষ শক্তিটুকু দিয়ে সে ওই বিশাল দিয়ে লোকটিকে মাটিতে কপোকাত করে ফেলে। কিন্তু এই ঘটনার কিছুক্ষণ পর জানা যায় কার্লোস এখনো বেঁচে আছে। হোটেলের ছাদ থেকে তাকে নিচে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু সে মরেনি। বর্তমানে তাকে এমন একটি গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে যাতে যারা তার মৃত্যু চায় তারা তার কোনো খোঁজ না পায়। কিছুক্ষণ পরই সেখানে মিগুয়েলের আগমন ঘটে। সে তার ক্যাপ্টেন কার্লোসের অবস্থা দেখতে এসেছে। মিগুয়েল কার্লোসকে সাথে করে একটি কফির দোকানে নিয়ে যায়, শুধু একটু একসাথে বসে কফি খাওয়ার জন্য। মিগুয়েল চলে যাওয়ার একটু পরেই কার্লোস একজন লটারি বিক্রেতাকে ডাকে, আর কোনো কিছুই না ভেবে সে ওই বিক্রেতার কাছ থেকে বেশিরভাগ লটারি একাই কিনে নেয়। পরদিন সকালে কার্লোস যখন সকালে নাস্তা করছিল, হঠাৎ করে চোখে পড়ে খবরের কাগজে একটি পাতায়। সেখানে লটারি বিজয়ীদের নম্বর দেওয়া হয়েছিল। খবরের কাগজের সাথে ওই নম্বরের সাথে তার কেনা একটি লটারি নম্বর হুবহু মিলে যায়। কার্লোস তড়িঘড়ি করে তার লটারি টিকিটগুলো খুঁজতে শুরু করে। হঠাৎ তার মনে পড়ে, আরে টিকিটগুলো তো সে তার জ্যাকেটের পকেটে রেখেছিল, আর সেই জ্যাকেটটা সে গত রাতে ভাড়ায় আনা ট্যাক্সির ভেতরেই ফেলে এসেছে। এক মুহূর্তে সময় নষ্ট না করে কার্লোস সোজা ট্যাক্সি স্ট্যান্ডে ছুটে যায়। সেখানে থাকা বেশ কয়েকজন ট্যাক্সি ড্রাইভার তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তারা তো আর জানে না যে তাদের সামনে কে দাঁড়িয়ে আছে।
অবশেষে নিজের জ্যাকেট উদ্ধার করে কার্লোস যখন লটারি টিকিটটা চেক করে তখনই টিভিতে জাতীয় সংবাদে ব্রেকিং নিউজ আসে। এই বছর সবচেয়ে বড় লটারি বিজয়ীর নাম ঘোষণা করা হচ্ছে। পুরস্কারের পরিমাণ পাক্কা 1 বিলিয়ন পেসো, যা কিনা বাংলাদেশি টাকায় 740 কোটি টাকা। রাতারাতি এক বিশাল দনকুবের পরিণত হয় কার্লোস। কিন্তু এই টাকা দিয়ে সে কি করবে? সে সিদ্ধান্ত নেয় এই পুরো টাকা সে তার স্ত্রীর খুনিকে খুঁজে বের করতে আর তাকে চিরতরে শেষ করতে ব্যবহার করবে। টাকা হাতে পাওয়ার পরপরই কার্লোস মিগুয়েলের সাথে দেখা করে। সে তাকে তার এই প্রতিশোধের মিশনে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। এখন তার কাছে যে পরিমাণ টাকা রিসোর্স আছে তা দিয়ে সে পুরো শহরে চিরুনি তল্লাশি চালাতে পারবে। কিন্তু মিগুয়েল তার স্ত্রী আর সন্তানের নিরাপত্তার কথা ভেবে প্রচণ্ড ভয় পাচ্ছিল। তাই সে কার্লোসের এই প্রস্তাব ফিরিয়ে দেয়। মিগুয়েল না আসলেও কার্লোসের আরও দুজন অত্যন্ত বিশ্বস্ত লোক ছিল, লুনা আর অ্যারেলিও। কার্লোস তাদের দুজনকে একটি মোটেল রুমে ডেকে পাঠায় এবং নিজের চোখে ওই টাকাগুলো দেখায়। এত টাকা দিয়ে তারা শুধু অত্যাধুনিক সব অস্ত্র কিনতে পারবে না, বরং গরিব, ক্ষুধার্ত এবং পুষ্টির সাধারণ মানুষের জন্য এমবিজি ব্যবসা শুরু করতে পারবে। কোনো সময় নষ্ট না করে কার্লোস একটি বিশাল গোডাউন কিনে ফেলে, যেটাতে সে তার হেডকোয়ার্টার বা মিশন কন্ট্রোল রুম হিসেবে ব্যবহার করবে। প্রতিশোধের মিশন শুরু করার জন্য কেনা হয় প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। তাদের প্রথম টার্গেট হেক্টর লুনা। তাকে ধরে এনে জেরা করতে হবে, জানতে হবে কার্লোসের স্ত্রী খুনিদের সাথে কে কে জড়িত। তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী হেক্টর লুনা এখন একটি মিলিটারি বেইজে কড়া নিরাপত্তা কারাগারে বন্দী আছে। তাই তাদের প্রথম গন্তব্য ওই মিলিটারি বেইজ। কার্লোস অ্যারেলিওকে একটি সাজোয়াজান বা আর্মার্ড কার কিনতে বলেছিল, কিন্তু অ্যারেলিও তার বদলে 8.5 বিলিয়ন দিয়ে একটি রেঞ্জ রোভার গাড়ি কিনে নিয়ে আসে। অবশ্যই সেটা কোনো সরকারি টাকা চুরি করে কেনেনি বা কোনো অহংকার দেখানোর জন্য কেনেনি। সেটা কিনেছে কারণ কার্লোসের চাওয়া সাজোয়াজানটি তাদের দেশে আসতে অনেক বেশি সময় লাগতো। ভাড়ায় আনা দুজন বারাটের সৈন্য সাহায্য নিয়ে কার্লোস এবং তার দল ছদ্মবেশ ধারণ করে। মিলিটারি বেইজে তখন একটি অনুষ্ঠান চলছিল, আর ঠিক সেই সুযোগে তারা ভেতরে ঢুকে পড়ে। অ্যারেলিও তার হ্যাকিং স্কিল দিয়ে কারাগারের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলে, যার ফলে কার্লোস এবং তার দল খুব সহজে কারাগারের ভেতর ঢুকে হেক্টরকে ধরে ফেলে। কিন্তু বিপত্তি ঘটে যখন একজন জেনারেল তাদের গতিবিধি দেখে সন্দেহ করে বসে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বাধ্য হয়ে কার্লোস আর তার দল দুজন সৈন্যকে গুলি করে হেক্টরকে নিয়ে তাদের গোডাউনের উদ্দেশ্যে চম্পট দেয়। আর এখন সেই হেক্টর বসে আছে গোডাউনের একটি চেয়ারে। তার কাছ থেকে কার্লোসের স্ত্রী খুনিদের নাম বের করানোর জন্য শুরু হয় স্পেশাল ফোর্সের সেই চিরচেনা আর চরম নিষ্ঠুর জিজ্ঞাসাবাদ। কার্লোস হেক্টরের মুখ খুলতে সরাসরি তার গায়ে প্যানেক ঠুকে দেয়। যন্ত্রণা সহ্য করতে না পেরে হেক্টর যেই মুখ খুলতে যাবে ঠিক তখনই সাই করে একটা গুলি এসে হেক্টরের মাথায় লাগে। একজন স্নাইপার দূর থেকে হেক্টরকে গুলি করে মেরে ফেলেছে। তারা বুঝতে পারে তাদের এই গুডাউনটি মুখোশধারী একদল ভাড়াটের সৈন্য চারপাশ থেকে ঘিরে ফেলেছে। আর কোনো উপায় না পেয়ে কার্লোস আর তার দল জীবন বাঁচাতে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তারা যখন গাড়ি নিয়ে পালাচ্ছিল হঠাৎ পেছন থেকে ধেয়ে আসে একটি বিশাল ট্রাক। আর এই ট্রাকটি চালাচ্ছিল সেই একই ব্যক্তি যে কিনা কার্লোসের স্ত্রীকে খুন করেছিল। শুরু হয় এক রুদ্ধশ্বাস আর হারহিম করা কার চেজ বা ধাওয়া পাল্টা ধাওয়া। তাদের গাড়ির উপর C4 বোমার মতো মারাত্মক বিস্ফোরণ ঘটানো হয়, কিন্তু অ্যারেলিওর কেনা এই রেঞ্জ রোভার গাড়িটি এই শক্তিশালী বোমার আঘাতও দিব্যি সহ্য করে নেয়। ধাওয়া খেতে খেতে তারা যখন একটি জনবহুল এলাকায় ভেতর দিয়ে যাচ্ছিল, কার্লোস অ্যারেলিওকে নির্দেশ দেয় জানালা দিয়ে বান্ডিল বান্ডিল টাকা রাস্তায় ছুঁড়ে মারো। আর তারপর কি হলো ভাবুন তো, রাস্তায় থাকা মানুষেরা টাকা কুড়াতে গিয়ে এমন ভিড় জমায় যে সেই খুনির গাড়ি আর সামনে এগোতেই পারে না। খুনির হাত থেকে বেঁচে কার্লোস আর তার দল শহরের বাইরে অনেক দূর একটি নতুন গোপন আস্তানায় গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর লুনা এবং অ্যারেলিও কার্লোসকে জানায় যে তাদের ছুটির মেয়াদ শেষ। আজ রাতের পরে তারা আর কার্লোসকে মিশনে সাহায্য করতে পারবে না। পরদিন সকালে কার্লোসের ডাকে সাড়া দিয়ে সেখানে হাজির হয় মিগুয়েল। যেহেতু লুনা আর অ্যারেলিও কাজে ফিরে গেছে, তাই কার্লোস মিগুয়েলের কাছে একটু সাহায্য চায়। সে চায় মিগুয়েল যেন আর্কাইভ রুমে ঢুকে সন্দেহভাজন লোকজনের ডেটা বা তথ্য বের করে আনে। মিগুয়েল প্রথমে রাজি হয়নি, কিন্তু কার্লোস যখন তাদের দীর্ঘ 12 বছরের বন্ধুদের কথা মনে করিয়ে দেয় তখন মিগুয়েল আর না করতে পারে না। আর্কাইভ রুমে পৌঁছেই মিগুয়েল কার্লোসের দেওয়া তথ্যের ভিত্তিতে বিদ্রোহী সৈন্যদের তালিকা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মিগুয়েল একটি নাম পেয়ে যায়, নাম জোয়ান। সে মিলিটারির সবচেয়ে নিষ্ঠুর সৈন্য হিসেবে পরিচিত।
এবং সেই কার্লোসের স্ত্রীকে খুন করেছে। মিগুয়েল দ্রুত কার্লোসকে মেসেজ করে জোয়ানের বর্তমান ঠিকানার কথা জানিয়ে দেয়, কিন্তু মেসেজটা সেন্ড করার ঠিক পরপরই সেখানে উপস্থিত হয় স্বয়ং নারী কর্নেল। তিনি মিগুয়েলকে সাথে করে নিয়ে যান সেই সব উপদস্থ কর্মকর্তাদের রুমে, যারা সবাই মিলে সাধারণত গরিব আর অসহায় মানুষদের নিয়ে হাসাহাসি আর উপহাস করছিল। সেখানে দাঁড়িয়ে নারী কর্নেল পরিষ্কার জানিয়ে দেয় যে মিগুয়েল আর কার্লোসের মধ্যে কি কথা হয়েছে তা তিনি সবই জানেন, এমনকি কার্লোস যে বেঁচে আছে সেটাও তার অজানা নয়। তিনি মিগুয়েলকে পরিষ্কার একটি শর্ত দেয়, হয় সে তার প্রাক্তন ক্যাপ্টেনকে বেছে নেবে, না হয় নিজের চাকরি। ভাবুন তো মিগুয়েল কি সিদ্ধান্ত নিয়েছিল। অন্যদিকে কার্লোস তখন মিগুয়েলের পাঠানো ঠিকানা অনুযায়ী জোয়ানের বাড়িতে পৌঁছে গেছে। বাড়ির সামনে একটা ভয়ঙ্কর কুকুর তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্যে সেটা শেকল দিয়ে বাধা ছিল। কার্লোস সোজা জোয়ানের রুমে ঢুকে পড়ে। দরজা খোলাই ছিল। সে ভেতরে তন্ন করে খুঁজতে থাকে। জোয়ান বাড়িতেই ছিল না, কিন্তু কার্লোস সেখানে এমন কিছু পায় যা দেখে তার চোখ কপালে ওঠে। সেখানে মিগুয়েলের স্ত্রী আর সন্তানদের ছবি দিয়ে তৈরি করা একটি ক্লিপিং রাখা ছিল। বিপদ বুঝতে পেরে কার্লোস দ্রুতই এই খবরটা বাকিদের জানানোর জন্য আস্তানায় ফিরে যায়। আস্তানায় ফিরে এসে দেখে শুধু লুনা বসে আছে। কার্লোসকে প্রতিশোধের মিশনের শেষ পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য লুনা তার ছুটি আরও কয়েকদিনের জন্য বাড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ পরই মিগুয়েলের ফোন আসে। সে কার্লোসকে জরুরি একটি তথ্য দেওয়ার কথা বলে একটি জায়গায় দেখা করতে ডাকে। জায়গাটি ছিল একটি পাবলিক গোসলখানা। কার্লোস একা গোসলখানার ভেতরে যায় আর লুনাকে গাড়িতে অপেক্ষা করতে বলে। লুনা যখন গাড়ির আশেপাশে পায়চারি করছিল, হঠাৎ সে দেখতে পায় 3 জন লোক গোসলখানার সব বের হওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে। সে দ্রুত কার্লোসকে বিপদের কথা জানায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা বুঝতে পারে এটা একটা মারাত্মক ফাঁদ। কার্লোস যখন ভেতর থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল, ঠিক তখনই বাইরে লুনার উপর আক্রমণ করে বসে সেই জোয়ান। টয়লেটের ছোট্ট একটা জানালা ভেঙে কার্লোস কোনো মতে বেরিয়ে আসে। সে দেখতে পায় লুনা তখনও জোয়ানের সাথে প্রাণপণে লড়ছে। শেষমেশ কার্লোস লুনাকে বাঁচাতে সক্ষম হয় এবং তারা দুজনে সেখান থেকে পালাতে পারে। তবে পালানোর সময় লুনা একটি গুলি খায়। ঠিক একই সময়ে মিগুয়েল এই বাথ হাউসের দিকে আসছিল। তাকে গাড়িতে করে নিয়ে আসছিল নারী কর্নেলের কয়েকজন বিশ্বস্ত সৈন্য। গাড়ির ভেতর সৈন্যদের অস্বাভাবিক আর শীতল আচরণ দেখে মিগুয়েলের মনে সন্দেহ জাগে। সে বুঝতে পারে কোনো বড় বিপদ আসতে চলেছে। মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে মিগুয়েল ওই নারী কর্নেলের লোকগুলোকে খতম করে দেয়। সে সোজা কার্লোসের নতুন আস্তানায় ছুটে যায়। গিয়ে দেখে কার্লোস গুলিবিদ্ধ লুনার চিকিৎসা করছে। কার্লোসের সামনে দাঁড়িয়ে মিগুয়েল কান্নায় ভেঙে পড়ে আর ক্ষমা চায়। সে নারী কর্নেলের পক্ষ নিয়েছিল এবং সে খুনাক্ষরও বুঝতে পারেনি যে বাথ হাউসের ডাকার ওই প্ল্যানটা আসলে একটা ফাঁদ ছিল। তবে এই ঘটনার একটা ভালো দিক হলো, তার অন্তত একটু নিশ্চিত হলো যে এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড আর কেউ নয়, ওই নারী কর্নেল নিজেই। ওই একই রাতে নারী কর্নেল অ্যারেলিওকে তার রুমে ডেকে পাঠায়। এর আগে অ্যারেলিও চাকরি থেকে পদত্যাগ করার জন্য চিঠি দিয়েছিল। অ্যারেলিও যখন রুমে ঢুকছিল তখন নিরাপত্তার দোহাই দিয়ে তার পিস্তলটা জমা নিয়ে নেওয়া হয়। এতে তার মনে খটকা লেগেছিল। তবুও সে কোনো ঝামেলা না করে চুপচাপ ভেতরে যায়, কারণ সে জানতো না তাকে কেন ডাকা হয়েছে। নারী কর্নেল রুমে ঢোকার পর কর্নেল সরাসরি অ্যারেলিওকে হেক্টরের অপহরণের ঘটনায় কার্লোসকে সাহায্য করার দায়ে অভিযুক্ত করেন। তিনি অ্যারেলিওর সামনে একটি চুক্তির প্রস্তাব দেন। যদি সে একটি স্বীকারোক্তিমূলক কাগজে সই করে তবে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু নিজের প্রিয় ক্যাপ্টেন কার্লোসের সাথে বেইমানি করার চেয়ে অ্যারেলিওর কাছে মৃত্যু শ্রেয় ছিল। সে সরাসরি প্রস্তাব নাকচ করে দেয়, আর তার ফলাফল স্বরূপ অ্যারেলিওকে নির্মমভাবে হত্যা করা হয়। পরদিন সকালে নারী কর্নেল নিজে কার্লোসকে ফোন করেন। তিনি কার্লোসকে জানিয়ে দেন যে গত রাতে অ্যারেলিওকে মেরে ফেলা হয়েছে। এই সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য তিনি কার্লোসকে সোজা আত্মসমর্পণ করতে বলেন। কার্লোস একটিমাত্র শর্ত দেয়, যে লোকটা আমার স্ত্রীকে খুন করেছে ওই জোয়ানকে আমার সামনে হাজির করো। নারী কর্নেল রাজি হলো। কার্লোস সরাসরি সেখানে যাওয়ার সম্মতি দেয়।
চুক্তি অনুযায়ী কার্লোস আর মিগুয়েল নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। এদিকে নারী কর্নেল কার্লোসকে স্বাগত জানানোর জন্য আগেই থেকেই ডজন ডজন ট্যাকটিক্যাল ফোর্সের সৈন্যদের প্রস্তুত করে রেখেছিল। জায়গায় পৌঁছানোর পর মিগুয়েলের চোখ পড়ে অ্যারেলিওর লাশের দিকে। তাকে অত্যন্ত জঘন্য আর অমানবিক উপায়ে হত্যা করা হয়েছে। অ্যারেলিওর এই অবস্থা দেখে তাদের ভিতরের প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তারা দুজনে দ্রুত লিফটে করে উপরের তলার দিকে রওনা দেয়। লিফটের দরজা খুলতেই চমক, সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ডজন ডজন ট্যাকটিক্যাল সৈন্য। একদল মরছে তো আরেক দল আসছে। শুরু হয় এক বিধ্বংসী লড়াই, কিন্তু হঠাৎ অটোমেটিক লিফটের দরজা বন্ধ হয়ে গেলে কার্লোস আর মিগুয়েল একে অপরের থেকে আলাদা হয়ে যায়। কার্লোসকে তখন একাই এই বিপুল সংখ্যক সৈন্যের মুখোমুখি হতে হয়। সে তার সর্বোচ্চ চেষ্টা করে লড়াই চালিয়ে যায়। কিন্তু এতগুলো সৈন্যের সাথে একা পেরে না ওঠার এক সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে বন্দি করে সোজা নারী কর্নেলের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে একটা চেয়ারে আয়েশ করে বসে পুরো দৃশ্যটা উপভোগ করছিল সেই পিশাচ জোয়ান। পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ যে এখন তার হাতে, সেটা বোঝানোর জন্য নারী কর্নেল কার্লোসকে আস্তে আস্তে খুব কষ্ট দিয়ে টর্চার শুরু করেন। আর ঠিক যখন কার্লোসকে চূড়ান্তভাবে শেষ করে দেওয়ার সময় হলো, হঠাৎ বাইরে থেকে গুলির বৃষ্টি করতে করতে প্রবেশ করে মিগুয়েল। নারী কর্নেলের সব চালাপালাকে সে একাই মাটিতে শুয়ে দেয়। এখন শুধু বাকি কার্লোস আর মিগুয়েল, এবং তাদের সামনে নারী কর্নেল আর জোয়ান। কার্লোস নারী কর্নেলের সাথে এক ভয়ঙ্কর লড়াই মেতে ওঠে, আর মিগুয়েল একটি কুঠাল হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ে জোয়ানের উপর। নারী কর্নেল অন্ধের মতো কার্লোসের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু কার্লোস তার প্রতিশোধের আগুনে নারী কর্নেলকে অত্যন্ত তৃপ্তিদায়কভাবে চিরতরে শেষ করে দেয়। অন্যদিকে মিগুয়েল তখনও মিলিটারির সবচেয়ে ভয়ঙ্কর খুনি জোয়ানের সাথে লড়ে যাচ্ছিল। জোয়ান মিগুয়েলের গলা চেপে ধরে। মিগুয়েলের অবস্থা প্রায় মৃত্যুপ্রায়। পরিস্থিতি হঠাৎ করে অত্যন্ত চরম মোড় নেয় যখন কার্লোস আর জোয়ান দুজনে বিল্ডিং এর একেবারে কিনারা থেকে নিচে ঝুলে পড়ে। মিগুয়েল কোনো মতে জ্ঞান ফিরে পেয়ে দ্রুত কার্লোসের পরা বেস্টের সাথে একটি দড়ি বেঁধে দেয়। এখন অবস্থা এমন যে মিগুয়েল উপর থেকে দড়ি ধরে আছে, আর সেই দড়ির নিচে ঝুলছে কার্লোস, এবং কার্লোসকে জড়িয়ে ধরে আছে জোয়ান। মিগুয়েলকে এখন একা দুজনের ওজন ধরে রাখতে হচ্ছে। জোয়ান ক্রমাগত উপরে ওঠার চেষ্টা করছিল। কার্লোস বুঝতে পারে এইভাবে চলতে থাকলে তার প্রিয় বন্ধু মিগুয়েলও তার সাথে নিচে পড়ে মারা যাবে। সে কোনোভাবে মিগুয়েলকে মরতে দিতে পারে না, তাই সে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে নিজের বেস্টের লকের ক্লিপগুলো খুলে দেয়, আর তারপর কার্লোস তার স্ত্রীর খুনি জোয়ানকে নিয়ে শূন্যে ঝাঁপ দেয়। বিল্ডিং এর উপর থেকে পড়ে মৃত্যু হয় দুজনের। কার্লোস তার নিজের জীবন উৎসর্গ করে মৃত্যুর কোলে ঢলে পড়ার পর বেশ কিছুটা সময় পার হয়ে গেছে। বর্তমানে মিগুয়েলকে প্রমোশন দিয়ে সেই মৃত দুর্নীতিগ্রস্ত নারী কর্নেলের জায়গায় নতুন কর্নেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। লুনাও তার গুলির আঘাত থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। এরপর তারা কি করবে সেটা নিয়ে তারা ভাবতে থাকে। হঠাৎ মিগুয়েল আর লুনার মনে পড়ে কার্লোসের সে লটারিতে জেতার টাকার কথা। সেখান থেকে এখনো প্রায় 500 মিলিয়নের মতো টাকা বেঁচে আছে। তারা সিদ্ধান্ত নেয় ওই টাকা দিয়ে তারা 100 হেক্টরের বিশাল এক জমি কিনবে, আর সেখানে পাম তেলের বাগান করবে। আর এইভাবেই একটা দারুণ তৃপ্তিদায়ক সমাপ্তির মাধ্যমে গল্পটি শেষ হয়। এই মুভিটি থেকে আমরা একটি খুব সুন্দর মেসেজ পাই। ঘৃণা করে বা প্রতিশোধের আগুনে জ্বলে কখনো নিজেদের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়, কারণ যে আপনাকে কষ্ট দিয়েছে প্রকৃতি বা কর্মফল একদিন ঠিকই তাকে তার শাস্তি ফিরিয়ে দেবে। মনে রাখবেন, সবচেয়ে সেরা প্রতিশোধ হলো নিজেকে আগের চেয়ে আরো বেশি উন্নত করা আর সফল হিসেবে গড়ে তোলা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবে আর সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আমি আসিফ, দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।